आपकी আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের উপর অভিযোগ হলো যে উনি নিজের রাগ সংবরণ করতে পারেন না। আচ্ছা রাজ সাহেব, ফিল্মে তো আমরা এটা দেখেছি, আপনার ওই ডায়লগটা এখনো মনে আছে আমার। हम तुम्हें ऐसी मौत देंगे कि लोग कुत्ते को छोड़कर तुम्हारी मौत की मिसाल देना शुरू कर देंगे। কিন্তু এটা কি সত্যি যে আপনার নিজের জীবনেও এতটাই রেগে যান আপনি? সবাই এই ডায়লগটা আপনার মুখ থেকে শুনতে চাইছে। আচ্ছা দেখুন, আমি এখন অনেক ভদ্র হয়ে গেছি। আমি আমি আপনারা আপনারা বলছেন বলে বলে দিচ্ছি, কিন্তু এদিকে বলবো না, এদিকেও বলবো না। আমি বুঝতে পারছি না যে मैं तुम्हें ऐसी मौत दूंगा कि लोग कुत्ते की मौत को भूल जाएंगे। আমি এটা খুব ভয় ভয় বলেছি, কারণ কে জানে হয়তো কাল থেকে এই ক্লিপিংসটাই সব জায়গায় চলবে। সব জায়গায় হয়তো এই ক্লিপিংসটাই দেখানো হবে যে রাজবাবুর এরকম বলেছেন, ব্রেকিং নিউজ, এত বড় বড় রাজবাবুরের। কিন্তু আমি আপনাকে আসল কিছু ক্লিপিং দেখাতে চাই। আপনি গাজিয়াবাদে ভোট চাইছিলেন, একজন পুলিশ কর্মী ভিডিও বানাচ্ছিল, সেই পুলিশ কর্মীর আপনি কি অবস্থা করেছিলেন সেটাই আমি আপনাকে ভিডিওতে দেখাতে চাই। किस लिए रिकॉर्ड करा रहे भाई? बातचीत है, अगर कोई गुनाह है तो बताइए। मैं माइक नहीं है, मैं अपने घर में जो है बात नहीं कर सकता क्या? बताइए ना इंस्पेक्टर साहब, मैं पूछना चाह रहा हूँ आपसे। ऐसा है बादल जी, हाँ। हम कुछ नहीं कह रहे हैं, आप बता रहे हैं। नहीं, आप रिकॉर्डिंग कर रहे हैं, फोटोग्राफी कर रहे हैं, आप घर में घुस के कर रहे हैं। मैं पूछना चाहूंगा क्यों कर रहे हैं? ऐसे लोगों को तो बहुत भुगतता हुआ है, और यही लड़ने तो आऊँ कि गुंडागर्दी जो अधिकार जो वहाँ पे अपराध करने वाले उनको तो छेड़ेंगे नहीं। आज दिन गाजियाबाद का नाम बदनाम हो रहा है, टोपी पहन कर वर्दी पहन कर घूम रहे हैं ये लोग। शर्म नहीं आती है? এবার বলুন, আমি কি রাগ করেছিলাম? আপনারা শুধু এটা বলুন যে ধরে নিন আপনি আপনার বাড়িতে, আমি আপনার বাড়িতে এসেছি, আর কোনো পুলিশ কর্মী উর্দি পরে এসে হঠাৎ করে ভিডিও তুলতে শুরু করলো। যদি এটা করা উচিত হয় না আমার, আমি ভুল করেছি। উনি ইউনিফর্মে ছিলেন না। আমি এই জন্য বলছি কারণ এখানে অনেক ইয়াংস্টার্সরা বসে আছেন যারা উর্দি পরে থাকেন, তাদের সবসময় সম্মান করা উচিত। আর সত্যি এই বিষয়টার জন্য আমি বলতে চাইবো যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং আপনি স্বীকারও করেছেন, খুব বড় ব্যাপার। দেখুন, অনেক কংগ্রেস কর্মী এটা বলেন, এই বিষয়টা খবরের কাগজেও চান্দলিতে ছাপা হয়েছিল। এটা মঞ্চের ওপর অনেক বেশি ভিড় হয়ে গেছিল, আপনি রেগে গেছিলেন আর আপনি বলেছিলেন যে ভাই এই ছোট লোকমি বন্ধ করো, কর্মকর্তারা মঞ্চ থেকে নেমে যাও। আরও একটা জায়গায় একটা ঘটনা ঘটেছিল, এটা লখনৌয়ের ঘটনা। মালা বেশি পরিয়ে দিয়েছিল, আপনি রেগে গিয়ে মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আচ্ছা, আপনার নিজস্ব জীবনেও কি বারবার এরকম রাগ হয়? আসলে যখন আমরা আমাদের কাজটাকে ভুলে যাই, আমার সেই জায়গাটাতে খুব অসুবিধে হয়। আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের প্রায়োরিটিটা কি? আর আমি এটা বলছি যে আপনারা আমায় মালা পরাচ্ছেন, কিন্তু আমায় মালা পরিয়ে তো কিছু হবে না, তাই না? আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের হাতে সময় খুবই সীমিত। সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। মঞ্চের উপর কতজন লোক উঠবে? বারবার মঞ্চের ওপর আমার সাথে এটা ঘটেছে, কিন্তু যে মঞ্চ পলকা থাকে এবং তারপর ভেঙে যায়। যারা ওখানে থাকেন তারা কোনো রকম অ্যারেঞ্জমেন্টও করেন না। এখন একবার আমার পা অলরেডি ভেঙে গেছে, কতবার নিজের পা ভাঙবো বলুন? আচ্ছা, আপনি সেই সময় কি করেন যখন মঞ্চের ওপর আপনার রাগ হয়ে যায়? আমার কাছে একটা ভিডিও আছে তার, সেটা আমি দেখাবো। যখন আপনি রাগ করে মঞ্চ থেকে নেমে গেলেন।
আপনারে বললেন আমি কি বা করতাম? আপনারা ভাবুন, হাজার হাজার মানুষ ওখানে নিচে দাঁড়িয়ে থাকেন, আর আমরা মানে আমার মতন যারা নেতারা হন তারা মঞ্চের উপর এতজন মিলে উঠে পড়েন। এই বেচারারা কনফিউজড হয়ে যান। ধরে নেন যদি আপনাকে মঞ্চের উপর উঠতেই হয়, তাহলে আমি নিজে না হয় নিচে চলে আসছি এনাদের সাথে দেখা করতে, কারণ এনাদের সাথে দেখা করতেই তো এসেছিলাম, তাই সেখানেই গেছিলাম যেখানে থাকা উচিত। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ, আপনি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনি কিছুদিন আগে বলেছিলেন যে একজন গরিব মানুষ সারাদিনে দুবেলা খাবার খেতে পারে শুধুমাত্র 28 টাকা খরচা করে। তারপরে সেই কথাটায় আপনি ক্ষমাও চেয়েছিলেন। তো আপনি এরকম কথা বলেনি কেন যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হয়? আমি খুব আনন্দ পেলাম যে আপনি প্রশ্নটা আমায় করলেন। আজকে রাজ বাব্বর বা হয়তো আপনিও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, যেখান থেকে আমরা বিলং করি। আমি যে সময় আমার জীবন শুরু করেছিলাম তখন আমি মধ্যবিত্ত পরিবারের থেকে ছিলাম না, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছিলাম। আমার বাবা ছিলেন খালাসি, যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। আর আমরা একটা ঘরের কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে থাকতাম আর কি। এই ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে দিন, তো আমি ওই সেন্সিটিভিটিটা বুঝি। আর আমি এটাও জানি যে আমি যার বিষয়ে কথাটা বলেছিলাম সে এমন একজন ব্যক্তি যার দুবেলা পেট ভরে না। আমার কথাটা শুধু ভাববে না যে 12 টাকা। যদি দেখতে হয় তাহলে আনন্দীবেন পটেলের সরকারকে দেখুন, যা গুজরাটে আছে। তিনি অঞ্চলে প্রকল্প বানিয়েছেন যেখানে 10 টাকায় সবাইকে পেট ভরে খাবার দেওয়া যায় গরিব মানুষদের, ওনাদের জিওতে। যে জিওর কথা আমি বলছিলাম, উনি যেটা করেছিলেন, যেটা অন্য কেউ করতে পারেনি। উড়িষ্যাতে গিয়ে দেখুন, পট্টনায়ক সাহেবের সরকার, যে ওখানে যেটা হচ্ছে 12 টাকায় পেট ভরার কথা এক তো মিনিট বলেছেন। রাজবাবুজি, আমি এদের তরফ থেকে একটা কথা বলতে চাই। একটা বয়ান আপনি দিয়েছিলেন 25শে জুলাই 2013 সালে, যখন মহারাষ্ট্রতেও কংগ্রেস পার্টির সরকার ছিল আর দিল্লিতেও আপনার পার্টির সরকার ছিল। আর এক্স্যাক্টলি আপনি এটা বলেছিলেন যে আজও মুম্বাইতে 5 টাকায় আর 12 টাকায় পেট ভরে খাবার পাওয়া যায়, কিন্তু 12 টাকায় তো বড়াপাও পাওয়া যায় না। আমার কথাটা শুনুন। আমি আবারও বলছি যে আপনাদের সবাইকার মানসিকতাটা, মানে আমরা কোথাও না কোথাও মধ্যবিত্ত মানসিকতায়, মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে এই কথাটাকে ভাবি। শুধু এই কথাটার ব্যাপারে ভাবুন, যিনি এই কদিন আগেই, যাকে টেলিভিশনের সব জায়গাতে কদিন আগেই দেখানো হয়েছিল যে একজন ব্যক্তির কাছে তার স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কাঠ ছিল না, ঠিক আছে? তো উনি একটি বাঁশে বেঁধে তার স্ত্রীর মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিলেন। এবার ওই মানুষটি, ওই ব্যক্তিটির কষ্টটাকে বোঝার চেষ্টা করুন। 60 কিলোমিটার ওইভাবে টেনে নিয়ে গেছিলেন। রাস্তাতে কোনো মিডিয়ার লোক ওনাকে দেখেছিলেন, তারপরে গিয়ে তিনি কোনো সাহায্য পেয়েছিলেন। আচ্ছা, এবার ওই অঞ্চলে এমনও গ্রাম আছে যেখানে কেউ মরে যায় তো তার পরিবারের কাছে তার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যও পয়সা থাকে না। তারা ওই মৃতদেহের হাড়গুলোকে ভেঙে দেয়, মৃতদেহের পা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়, হাঁটু ভেঙে দেয়, ঘাড় ভেঙে দেয়, আর তারপর একটা চাদরের মধ্যে সেটিকে বেঁধে পুঁটলি বানিয়ে নিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। আমি সেই মানুষটির বিষয়ে কথা বলছিলাম। যদি আপনার কথাই ঠিক হয় তাহলে এক মিনিট। যদি আপনার কথাই ঠিক হয় আমি মেনে নিচ্ছি। আপনি গরিব মানুষটার কথা বলছিলেন, দারিদ্রতা সীমারেখার নিচে যারা বাস করেন তাদের কথা। তারা কি 12 টাকা খরচা করে পেট ভরে খাবার খেতে পারবেন? তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? এই কারণে, ঠিক এই কারণেই যেভাবে করে এই বাচ্চারা এই বিষয়টাতে রিয়াক্ট করেছিল, সেই কারণে। কারণ এটা মধ্যবিত্ত মানসিকতা, মানে যেটা দেখানো হয়েছিল সেটা টেলিভিশনে দেখানো হয়েছিল। যেরকম আমি আবারও ক্ষমা চাইছি, কারণ আমি এটা জানি যে কোথাও না কোথাও আপনিও অনেক কষ্ট করে নিজের জীবন চালান। সেই জন্য আমি এটা বলতেই পারবো না যে আপনি বুঝবেন না। আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমি অল্প স্বল্প জানি যে আপনি আপনার জীবনে কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলতে চাই যে যখন টেলিভিশনের চ্যানেলে যখন দেখানো হচ্ছিল যে কোনো রেস্টুরেন্টে কোন খাবারটা কত টাকায় পাওয়া যাচ্ছে, আমি আপনার কথাটাকে এই জন্য থামিয়ে দিইনি, কারণ আজও দাদরের কাছাকাছি রাজ এরোসি বলে একটি রেস্টুরেন্ট আছে, যদিও আমার সাথে কোনো লেনাদেনা নেই সেই রেস্টুরেন্টের। ওখানে একটি পরিবার আছে যারা আজও 12 টাকা পেট ভর্তি খাবার দেয়। সেজন্য আমার মুখ থেকে কথাটা বেরিয়েছিল। আমার বোনও বলেছিল, দাদা তুমি এই কথাটা কি করে বললে? আমি চুপ করে গেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে খোঁচাটা মধ্যবিত্তদের গায়ে গিয়ে লেগেছে, যে আমি হয়তো ওদের নিয়ে মজা করছি।
আমি কখনোই কাউকে নিয়ে মজা ইয়ার্কি করতে চাইনি, বরঞ্চ আমি ওই বেদনাটাকে, যার জন্য ওই 28 টাকা, মানে আমি যে দরিদ্র সীমারেখা নিজের কথা বলেছিলাম, দরিদ্র সীমারেখার নিচে মানুষদের কথা বলছিলাম, ওই হিসেবটা শুধুমাত্র ওই মানুষগুলোর জন্যই ছিল যারা শুধু খাবার খেতে চান, পেট ভরাতে চান আর পরিশ্রম করে নিজেদের জীবন যাপন করতে চান। আমি তাদের জন্য কথাটা বলেছিলাম।